আরও একটি বিশ্বকাপের ফাইনালে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবং এই ফাইনাল ম্যাচকে সামনে রেখে লিওনেল স্কালোনি তার স্টার্টিং 11-এ 3টি পরিবর্তন আনতে চলেছেন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে 3টা পরিবর্তন, এটা মোটেও ভাই সহজ কিছু না। কোনো কোচই তার উইনিং 11 চেঞ্জ করতে চান না, বাট স্কালোনি এই জায়গায় সবার চেয়ে আলাদা। আমরা বারবার বলে আসছি যে তিনি অপোনেন্ট দেখে তার স্টার্টিং 11 সাজান এবং তিনি সেটাই করতে চলেছেন। স্পেনের বিপক্ষে তিনটা পরিবর্তন নিয়ে তিনি মাঠে নামতে পারেন, এমন নিউজ আমরা লাস্ট ডে থেকে এখন পর্যন্ত দেখে আসছি। আজকের এই ভিডিওতে আমরা ওই 3টা পরিবর্তন নিয়ে কথা বলা ট্রাই করব এবং জানা ট্রাই করব আর্জেন্টিনার স্টার্টিং 11 স্পেনের বিপক্ষে কেমন হতে পারে। তাছাড়া এই ম্যাচটা নিয়ে আমরা টুকটাক আলোচনা করার ট্রাই করব। ভিডিও শুরু করার আগে আপনাকে প্রথমেই ইন্টারেস্টিং 2টা তথ্য দিতে চাই। দেখুন, আর্জেন্টিনা এবং স্পেন এখন পর্যন্ত যে কয়বার মুখোমুখি হয়েছেন, এর ভিতর যদি আমরা লাস্ট 2টা ম্যাচের রেজাল্ট দেখি তাহলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। লাস্ট ম্যাচ যেটা হয়েছিল 2018 সালে, ওই ম্যাচটাতে আর্জেন্টিনা স্পেনের কাছে 6-1 গোলে হেরেছে। আপনি বলতেই পারেন অনেক বড় ব্যবধানের একটি জয় পেয়েছে কিন্তু স্পেন। বাট এর আগের যে ম্যাচটা 2010 সালে হয়েছে স্পেন এবং আর্জেন্টিনার, সেই ম্যাচে কিন্তু আবার আর্জেন্টিনা 4-1 গোলে হারিয়েছে স্পেনকে। মানে আপনি লাস্ট 2টা ম্যাচের রেজাল্ট 2টা দলের পক্ষে গিয়েছে এবং যারা জিতেছে ম্যাচগুলো তারা কিন্তু বড় স্কোরে জিতেছে। হয়তোবা এই ফাইনাল ম্যাচটাতেও আমরা বড় স্কোর লাইনের কোনো কিছু দেখতে চলেছি, বাট ওই ম্যাচগুলো ছিল ফ্রেন্ডলি ম্যাচ। এটা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, 2টি ম্যাচে কিন্তু একেবারেই ভিন্ন। বাট দিন শেষে যারা মাঠে ভালো খেলবেন, যারা ডোমিনেটিং ফুটবল খেলতে পারবেন, রেজাল্টটা তাদের পক্ষে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। 2টা দলই কিন্তু ট্যাকটিক্যালি মারাত্মক লেভেলের। সো 2টা দলকেই ট্যাকটিক্যালির মুখোমুখি হতে হবে, 2টা দলকেই ট্যাকটিক্যাল ডিসিশন কিংবা বাধার মুখে পড়তে হবে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলেছি যে আমরা ফাইনাল ম্যাচটাতে একটা ট্যাকটিক্যাল ব্যাটেল দেখতে চলেছি, যেখানে আমরা স্পেনের কাছ থেকে দেখব পজিশনিং ফুটবল, অন্যদিকে আমরা আর্জেন্টিনার কাছ থেকে দেখব কুইক ট্রানজিশন ফুটবল এবং মেন্টালিটি ধরে রাখার ফুটবল, ডার্টি ফুটবল। সো ট্যাকটিক্যাল ফুটবল আমরা দেখতে চলেছি ফাইনাল ম্যাচটাতে। এবার আসুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই, যেই জায়গাটাতে আমি প্রথমেই বলেছিলাম আর্জেন্টিনার স্কোয়াডে 3টা পরিবর্তন আসতে পারে। এই 3টা পরিবর্তন আসলে কারা? প্রথমেই আমি যে প্লেয়ারটার কথা বলতে চাই, তার স্টার্টিং 11-এ ব্যাক করার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি হচ্ছেন আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনের খেলোয়াড় গঞ্জালো মন্টিয়াল। নুহাল মলিনাকে রিপ্লেস করে ফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে মন্টিয়েলকে ব্যাক করানোর প্রবল সম্ভাবনা রয়েছে এবং স্কালোনি লাস্ট যে ট্রেনিং সেশন কমপ্লিট করেছেন ওই জায়গাটাতে মন্টিয়েলকে দিয়ে ট্রাই করেছেন। ধরাই যায় মন্টিয়েলের স্টার্টিং 11-এ ব্যাক করার চান্স অনেকখানি বেড়ে গিয়েছে। এরপরে যে প্লেয়ারটার স্টার্টিং 11-এ জায়গা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তিনি হচ্ছেন রদ্রিগো দি পল। আমরা জানি লাস্ট ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে রদ্রিগো দি পল কিন্তু খেলেননি, বাট এই ম্যাচে আবার রদ্রিগো দি পলের ব্যাক করার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটাতে আমরা জুলিয়ানো সিমিওনেকে এই ম্যাচে স্টার্টিং 11-এ দেখতে পারবো না এবং আরও একটা প্লেয়ারের স্টার্টিং 11-এ সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যিনি হচ্ছেন নিকো গঞ্জালেস। বাট এই জায়গাটাতে একটু ডাউট রয়েছে, একটু সন্দেহ রয়েছে যে নিকো গঞ্জালেস কার পরিবর্তে খেলবেন। দেখুন, আমরা সবাই জানি নিকো গঞ্জালেস কিন্তু লেফট ব্যাক যে পজিশনটা আছে সেই পজিশনটাতেও খেলতে পারেন, বাট ফাইনাল ম্যাচে এমন একটা মোমেন্টে আপনি কখনই তাগলিফিকোর মতো এক্সপিরিয়েন্স একটা প্লেয়ারকে বসিয়ে রেখে নিকো গঞ্জালেসকে আপনি লেফট ব্যাকে খেলাতে চাইবেন না। সেই জায়গা কি স্কালোনি কোনো মিডফিল্ডকে কনসিডার করবেন? সেটা কে হতে পারে? অ্যানজো ম্যাকঅ্যালিস্টার তো কখনই রিপ্লেস হবেন না, তাহলে কি আবারও সেই রদ্রিগো দি পলকে রিপ্লেস হতে হবে? বাট সেটা এখনও শিওর না। বাট স্কালোনি লাস্ট যে ট্রেনিং সেশনটা করিয়েছেন সেই জায়গায় তিনি গঞ্জালো মন্টিয়েলকে দিয়ে ট্রাই করেছেন এবং রদ্রিগো দি পলকে দিয়ে ট্রাই করেছেন এবং নিকো গঞ্জালেসও লাস্ট ট্রেনিং সেশনে একটা পার্ট ছিল। এখন দেখার বিষয় স্কালোনি 3টা পরিবর্তন নিয়ে মাঠে নামেন নাকি
তিনি দুইটা পরিবর্তন নিয়ে মাঠে নামেন, যে জায়গায় আমরা মন্টিয়েল এবং রদ্রিগো দি পলকে স্টার্টিং 11-এ দেখতে পারবো। বাট স্পেনের বিপক্ষে যদি আপনি খেলতে নামেন তাহলে কিন্তু আপনার একজন উইঙ্গার অবশ্যই প্রয়োজন। সেই জায়গাটাতে কিন্তু নিকো গঞ্জালেসেরও খেলার সম্ভাবনা রয়েছে, তবে নিকো গঞ্জালেস কার পরিবর্তে খেলে সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না। যদি নিকো গঞ্জালেস শেষ মুহূর্তে স্টার্টিং 11-এ জায়গা পান তাহলে সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে আবারও রদ্রিগো দি পলকে এই জায়গাটাতে স্যাক্রিফাইস করতে হতে পারে। তবে আমার কাছে মনে হয় লিওনেল স্কালোনি ফাইনাল ম্যাচটাতে খুব বেশি একটা চেঞ্জ করবেন না, শুধুমাত্র মন্টিয়েল কিংবা রদ্রিগো দি পলকে ছাড়া। রদ্রিগো দি পল স্টার্টিং 11-এ ফিরে আসবেন, জুলিয়ানো সিমোনেকে আবারও সাব করানো হবে, অন্যদিকে মন্টিয়েল স্টার্টিং 11-এ জায়গা পেতে পারেন নুহেল মলিনার রিপ্লেসমেন্ট হিসেবে। তাহলে আমাদের স্টার্টিং 11টা দাঁড়ায় 4-4-2। আপনি যদি সেন্টার ব্যাক পজিশনের দিকে তাকান তাহলে আপনি সেই জায়গায় দেখতে পারবেন অবশ্যই আমাদের মেইন ডু লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোকে, এবং আমাদের হচ্ছে এক রাইট ব্যাকে খেলবেন মন্টিয়েল এবং লেফট ব্যাকে খেলবেন হচ্ছে আমাদের তাগলিফিকো। যদি আপনি হচ্ছে আমাদের মিডফিল্ডের দিকে তাকান তাহলে আমরা সেই জায়গায় 4জন মিডফিল্ডকে দেখতে পারবো, হচ্ছে রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, অ্যানজো ফার্নান্দেস, এবং একটু ডিফেন্সিভ মিডফিল্ডের যে রোলটা আছে সেই জায়গায় হয়তো আমরা লিওনার্দো পারাদেসকে দেখতে পারি। এরপর হচ্ছে আমাদের মেইন দুজন ফরওয়ার্ড হিসেবে খেলবেন লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ। এই স্টার্টিং 11 মানে 4-4-2 ফরমেশন নিয়েই মাঠে নামতে চলেছেন স্পেনের বিপক্ষে। এখন আপনার কাছে কি মনে হয় স্পেনকে আটকানোর জন্য এই স্টার্টিং 11টা এনাফ কিনা, কিংবা আরও পরিবর্তন আপনি চান কিনা এই দলটাতে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।